আজকে আমরা যেটা পড়ব দ্যাট ইজ অর্গানোমেটালিক কেমিস্ট্রি। এখন অর্গানোমেটালিক কেমিস্ট্রি বলতে প্রথমেই আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ডস তাদেরকে বুঝবো বা কোন কম্পাউন্ডসগুলোকে এই অর্গানোমেটালিক কেমিস্ট্রির মধ্যে ইনক্লুড করব। অ্যাকচুয়ালি অর্গানোমেটালিক্সের মধ্যে আমরা কি ধরনের কম্পাউন্ডগুলোকে কনসিডার করবো একটা আলাদা সেপারেট ক্লাস হিসেবে। এখন ইউপিএসসি গোল্ড বুক যেটা বলছে যে ক্লাসিক্যালি the compounds having bonds between one or more metal atoms and one or more carbon atoms of an organic group। এখন এইখানে তার মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে কনসিডার করতে গেলে তার মধ্যে অ্যাটলিস্ট একটা এমসি ইন্টারাকশন থাকতে হবে। এখন দিস ইনক্লুডস মেটাল কমপ্লেক্সেস with ligands such as carbon monoxide, carbon dioxide, carbon disulfide and cyanides, but it excludes ionic compound such as sodium cyanide or sodium acetate। তাহলে যেখানে ইন্টারাকশনটা even that can be interaction between the metal and the carbon, if that is a ionic type interaction তাহলে সেগুলোকে আমরা বাদ দেব। তো শুধু কিন্তু এই সোডিয়াম সায়ানাইড বা সোডিয়াম অ্যাসিড না, it also excludes metal alkoxides and metal complexes with ligands such as pyridine, EPH3, OET2, SNA2, etc. তার মানে যেখানে ডোনার অ্যাটমটা কার্বন নয়, বা আমরা এটাও বলতে পারি যে যেসব ক্ষেত্রে কার্বনের যে লেস ইলেকট্রোনেগেটিভ যেসব অ্যাটম রয়েছে তাদের সঙ্গে যে বন্ডগুলো, যেমন আয়োডিন, সালফার বা ফসফরাস, এদের সঙ্গে মেটালের যদি বন্ড থাকে তাহলে তাদেরকেও আমরা কিন্তু এই অর্গানোমেটালিক কেমিস্ট্রির মধ্যে ইনক্লুড করছি না। অ্যাজ ওয়েল এজ মেটাল কার্বাইড
মেটাল গ্রাফাইটের সঙ্গে মেটালের ইন্টারক্যালেশন কমপ্লেক্স, এগুলোকেও কিন্তু আমরা জেনারেলি অর্গানোমেটালিক কম্পাউন্ডসের মধ্যে ইনক্লুড করি না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই অর্গানোমেটালিক কম্পাউন্ডস বলে আলাদা একটা ক্লাস অফ কম্পাউন্ডস, সেটা হঠাৎ করে আলাদা করে আমরা কেন আলোচনা করছি? আমরা তো নর্মাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যেই এটা আলোচনা করতে পারতাম। হঠাৎ করে কেন আমাদের এই একটা আলাদা ক্লাস অফ কম্পাউন্ড হিসেবে এটাকে আলোচনা করার প্রয়োজন হলো, এবং কেন এটা এতটাই আমরা গুরুত্ব দিয়ে পড়ছি? এটার যদি আমাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা একটা ছোট্ট করে দেখি, তাহলে আমরা দেখব শুরুটা হচ্ছে ইন অ্যারাউন্ড 1760 by a French scientist called L.C. Cadet. আচ্ছা, এনার উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি ইনভিজিবল ইঙ্ক তৈরি করা ফ্রম আর্সেনেট। সেটা তৈরি করতে গিয়ে অ্যাকচুয়ালি উনি যেটা তৈরি করে ফেলেন, এই ধরনের একটা রিয়াকশন ঘটে। এই ধরনের একটা রিয়াকশন ঘটে এবং একটা ফাউল স্মেলিং কম্পাউন্ড একটা তৈরি হয়, যেটা পরে আইডেন্টিফাই হয় অ্যাজ ডাইক্যাকোডিল আর্সেনিক, ডাইক্যাকোডিল, হুইচ ইজ অ্যাকচুয়ালি AS2Me4, এই যে কম্পাউন্ডটা সেইটা ডাইক্যাকোডিল। সো এটাই হচ্ছে মানে হিস্টোরিক্যালি দেখতে গেলে প্রথম যেটা আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ডস তৈরি হয়, যদিও তখন সেই অর্থে অর্গানোমেটালিক্স বলে এটাকে কেউ স্বীকৃতি দেয়নি, বা সেই ধরনের কোনো আলাদা কোনো ক্লাস অফ কম্পাউন্ডের কথা আমাদের জানা ছিল না। আচ্ছা, এখান থেকে 1760 থেকে প্রায় 60 বছরের কাছাকাছি সময়, 70 বছরের কাছাকাছি সময়, এরপরে যে মেজর ডেভেলপমেন্টটা হয় সেটা হচ্ছে প্রায় আমরা দেখতে পাই 1827 এসে, দ্যাট ইজ জাইসেস সল্ট। এটা নিয়ে পরে আমরা ডিটেলসে পড়ব। এই কমপ্লেক্সটা স্পেসিফিক্যালি স্ট্রাকচার বন্ডিং আমাদের সিলেবাসে রয়েছে। তো আজকে আমরা জাস্ট একটুখানি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা দেখে নিই। এটা আমাদের ফার্স্ট পাই কমপ্লেক্স যেটা তৈরি হয়, এটা হচ্ছে একটা পটাশিয়ামের একটা কমপ্লেক্স, KPtCl3 C2H4। এটাও তৈরি হয় খুব অ্যাক্সিডেন্টালি বাই WC জেইস। তিনি অ্যাকচুয়ালি একটা রিফ্লাক্সিং মিক্সচার অফ PtCl4 অ্যান্ড PtCl2 ইন ইথানল, সেইখান থেকে যে প্রোডাক্টটা তিনি একটা ইয়েলো লিটল লাইক ক্রিস্টাল পান এবং সেটাকে KCl দিয়ে অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট করেন। সেটা করতে একটা ইয়েলো প্রোডাক্ট উনি পান, যেটার অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা বা যেটার অ্যাকচুয়ালি কম্পোজিশনটা হচ্ছে এই ধরনের, এবং তিনি এটা আন্দাজ করেছিলেন যে সেখানে হয়তো এই কমপ্লেক্সটায় একটা ইথিলিন ময়টি ইনকর্পোরেটেড হয়েছে। অ্যাকচুয়ালি অন্যান্য সায়েন্টিস্টরা এই প্রপোজিশনটাকে আর্গু করেন এবং তারা এটা কি করে মানে ভেরিফাই করার সেই সময় কোনো উদ্দেশ্য ছিল না। মোস্টলি যে সায়েন্টিস্ট এটাকে কাউন্টার করেন তিনি হচ্ছেন জে লেভিক, এবং যেহেতু এটাকে কনক্লুসিভলি এবং এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ করার উপায় ছিল না যে এখানে এই মলিকুলটার মধ্যে জাইসেস সল্ট যে মলিকুলটা ইয়েলো নিডল লাইক ক্রিস্টাল যেটা পাওয়া গেছিল সেইটার মধ্যে যেহেতু ইথিলিন ইনকর্পোরেটেড হয়েছে, এটা এস্টাবলিশ করার কোনো উপায় ছিল না সেই সময়, ফলত সেই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়নি, জাইসের প্রপোজালটা তখন রিজেক্টেড হয় এবং লোকে এই কম্পাউন্ডটায় খুব একটা গুরুত্ব দেয়নি, যদিও পরবর্তীকালে এটা আবার তার ইম্পর্টেন্স ফিরে পায় অনেক পরে।
এরপরে আমরা যেটা দেখতে পাই আবার এই অর্গানোমেটালিক্স টাইপের যে কম্পাউন্ড, যদিও তখন ওই টার্মটা তখন ডিফাইন না, তার যে আবার সেটা সেই ধরনের কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডিউ টু ভিক্টর গ্রিগনাট, যেগুলোকে আমরা গ্রিগনাট রিয়েজেন্ট বলে চিনি। সেটা হচ্ছে 1900-র প্রথম দিকটায়, অ্যারাউন্ড 1900 থেকে 1920-র মধ্যে। এই সময় বিভিন্ন গ্রিগনাট টাইপের কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেগুলোতে এটা হচ্ছে 1900, অ্যারাউন্ড 1900 থেকে 1920 এই সময়ের মধ্যে, এই টাইম ফ্রেমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি হচ্ছে। এইরকম ধরনের রিয়াকশন মিডিয়ামে রিয়াকশন হচ্ছে এবং সেখান থেকে RNQX তৈরি হচ্ছে। এরপরেও আরও এই ধরনের কম্পাউন্ড সিনথেসিস হয়েছে, যেখানে 1919-এ হেইন ডাইবেনজিন ক্রোমিয়াম তৈরি করেন। কিন্তু যে বুমটা অ্যাকচুয়ালি অর্গানোমেটালিক কেমিস্ট্রির যে বুমটা, সেটা এসে দেখতে পাওয়া গেল 1951-এ, 50-এর দশকে এসে, বাই পসন অ্যান্ড কেলি, পিটার পসন, PL Pawson and TJ Kelly, by the discovery of a compound called ferrocene. এই কম্পাউন্ডটাও খুব অদ্ভুত, এবার এর যে প্রিপারেশনটাও খুব অদ্ভুতভাবে হয়েছিল। এই পসন হচ্ছেন একজন সায়েন্টিস্ট এবং কেলি হচ্ছে তার স্টুডেন্ট। তো এদের উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি ফালভিন তৈরি করা। সেই সময় ফালভিন কমপ্লেক্সের কিছু ইন্টারেস্ট ডেভেলপ করেছিল এই ধরনের কম্পাউন্ড তৈরি করার ব্যাপারে, উইথ রেসপেক্ট টু দ্য অ্যারোমেটিসিটি। তো এদেরও উদ্দেশ্য ছিল হচ্ছে এই ফালভিন তৈরি করা। আমরা পরে এইটার এই ফেরোসিনের গল্পটাও আরও ডিটেলসে জানবো, ফেরোসিন আমাদের সিলেবাসে রয়েছে। সো তখন আমরা দেখবো যে কি অ্যাকচুয়ালি কী ঘটেছিল। আজকে আমরা জাস্ট একটু ইন শর্ট আমরা এটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, ডেভেলপমেন্টটা। তো 1951-তে এই পসন এবং কেলিয়েদের উদ্দেশ্য ছিল ফালভিন তৈরি করা। তো সেটা তৈরি করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি এরা একটা কম্পাউন্ড তৈরি করেন, যার মধ্যে এই আয়রনটা ইনকর্পোরেটেড হয়। এবং ইনিশিয়ালি তারা যেটা ভেবেছিলেন এই কমপ্লেক্সের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এরকম। তারা যে কমপ্লেক্সটার স্ট্রাকচারটা প্রেডিক্ট করেছিলেন সেটা হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার। কিন্তু 1952-তে উইলকিনসন তারা এটা এস্টাবলিশ করেন তাদের গ্রুপ, যে এই কমপ্লেক্সটার স্ট্রাকচার হচ্ছে এইরকম। এবং এটাই প্র্যাকটিক্যালি একটা নতুন আর কি দিক খুলে দেয়, হুইচ ইজ অর্গানোমেটালিক কেমিস্ট্রি। লোকে এটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং তখন এর পরবর্তীকালে আমরা দেখতে পাই এরপর থেকে প্রচুর অর্গানোমেটালিক্স কমপ্লেক্স সিনথেসাইজ হতে থাকে এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হতে থাকে, ফলত একটা বুম ডেভেলপ করে। ইনফ্যাক্ট এই পসন এবং কেলি, এই যে দুজন, এদের মধ্যে পসনের নাম তোমরা শুনেছ অন্য একটা রিয়াকশনের রেসপেক্টে, পসন কান্ড রিয়াকশন। সেখানে যে পসনের কথা তোমরা শুনেছ সেই পসনই হচ্ছে পরে অন্যান্য ফিল্ডেও তিনি কাজ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এই কমপ্লেক্স, এই টাইপের কমপ্লেক্স, অর্গানোমেটালিক কমপ্লেক্স, এটার ব্যাপারে হঠাৎ এত ইন্টারেস্ট ডেভেলপ করলো কেন আফটার দ্য ডিসকভারি অফ ফেরোসিন? তার কারণ হচ্ছে পিকুলিয়ার স্ট্রাকচার। এই ধরনের স্যান্ডউইচ টাইপের কমপ্লেক্স, যেখানে দুটো সাইক্লোপেন্টাডাইনাইল রিংয়ের মধ্যে একটা আয়রন স্যান্ডউইচড হয়ে আছে, এবং শুধু তাই নয়,
আমাদের যে কনভেনশনাল বন্ডিং কনসেপ্ট, যে যখন একটা মেটালের সঙ্গে কোনো একটা লিগ্যান্ডের বন্ড ফর্মেশন হচ্ছে, তখন একটা মেটালের সঙ্গে একটা স্পেসিফিক কার্বনের বন্ড ফর্ম হচ্ছে, বা একটা স্পেসিফিক লিগ্যান্ডের কোনো একটা স্পেসিফিক অ্যাটমের বন্ড ফর্ম হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা ঠিক সেরকম নয়। এখানে সাইক্লোপেন্টাডাইনাইল তার পাই ইলেকট্রন ডেন্সিটি সেটাকে কোঅর্ডিনেট করছে টু দ্য মেটাল সেন্টার, এবং এই যে পাই ইলেকট্রন ডেন্সিটি যখন সে কোঅর্ডিনেট করছে, যেহেতু এই পাই ইলেকট্রন ফরমেশনের ক্ষেত্রে যেহেতু সবকটা কার্বন অ্যাটমেরই, সাইক্লোপেন্টাডাইনাইলের সবকটা কার্বন অ্যাটমেরই কন্ট্রিবিউশন আছে, সো অ্যাজ ইফ এই বন্ডিংটাকে ধরা যেতে পারে the bonding between the simultaneous bond formation between the 5 carbon atom and the iron atom. সো এই ধরনের বন্ডিং এর কথা আগে আমাদের কখনো জানা যেহেতু ছিল না, ফলত এটা কেমিস্টদের মধ্যে একটা নতুন মানে ইন্টারেস্ট ডেভেলপ করে। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে এই জায়গাটা নিয়ে অনেক বেশি কাজ হতে থাকে। তার কারণ একদিকে একজন আমরা যদি সিনথেটিক কেমিস্ট্রির রেসপেক্টে যদি ভাবি, তাহলে সিনথেটিক কেমিস্ট্রি যেমন নতুন টাইপের একটা, যেমন অর্গানোমেটালিক কম্পাউন্ড তার সিনথেসিস করার একটা চ্যালেঞ্জ তার কাছে রয়েছে, তেমনি একজন স্ট্রাকচারাল কেমিস্ট্রির কাছে এই ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো ইন্টারেস্টেড। তার কারণ তার প্রপার স্ট্রাকচার প্রেডিক্ট করা। কনভেনশনাল আমরা এতদিন পর্যন্ত যে ধরনের মেটাল লিগ্যান্ড ফ্রেমওয়ার্ক দেখে এসেছি, তার থেকে এটা আলাদা। আবার একজন থিওরিটিক্যাল কেমিস্ট বা একজন রিয়াকশন কাইনেটিস্ট, যিনি রিয়াকশন কাইনেটিজম স্টাডি করেন, তার কাছেও এটার ইম্পর্টেন্স রয়েছে। তার কারণ আমরা দেখেছি পরবর্তীকালে যে এই ধরনের যে অর্গানোমেটালিক কমপ্লেক্সগুলো, তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে ইন ক্যাটালিটিক স্টাডি। সো একজন থিওরিটিক্যাল কেমিস্টের কাছে এটার ইম্পর্টেন্স হচ্ছে যে একটা এমন একটা কম্পাউন্ড সিনথেসাইজ করা, বা তার এমন একটা কম্পাউন্ড প্রেডিক্ট করা যেটার অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে একটা রোল থাকতে পারে। তো সেই ধরনের কমপ্লেক্স ডিজাইন করাটা, এটা একজন থিওরিটিক্যাল কেমিস্ট্রির কাছে একটা চ্যালেঞ্জ। আবার একজন রিয়াকশন কাইনেটিক্স, যিনি রিয়াকশন কাইনেটিক স্টাডি করছেন, তার কাছে এটার ইম্পর্টেন্স হচ্ছে তিনি চাইছেন যে এই যে অর্গানোমেটালিক কমপ্লেক্স যখন একটা রিয়াকশন কে ক্যাটালাইজ করছে, তখন সেখানে কাইনেটিক্সটা কোন পাথ ফলো করছে সেটাকে অ্যাকচুয়ালি স্টাডি করা। আবার অ্যাজ ওয়েল অ্যাজ একজন যিনি স্ট্রাকচারাল কেমিস্ট, তিনি এর অ্যাকচুয়াল স্ট্রাকচার কি সেটা প্রেডিক্ট করার চেষ্টা করছেন। আবার যারা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট, তারা চাইছেন কি করে এই অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলোকে একটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা যেতে পারে। ফলে ভেরিয়াস ফিল্ড অফ সায়েন্টিস্টের কাছে, ভেরিয়াস ফিল্ডে, সায়েন্সের ভেরিয়াস ফিল্ডে প্রত্যেকেরই কিছু না কিছু ইন্টারেস্ট রয়েছে এই অর্গানোমেটালিক কমপ্লেক্স সিনথেসিস বা তার প্রপার্টি স্টাডি করার ব্যাপারে। তো সেই কারণে দেখতে পাওয়া যায় যে এই 1950-এর দশকে কেরোসিন আবিষ্কারের পর থেকে এই ফিল্ডটা ভীষণভাবে একটা প্রমিসিং ফিল্ড হয়ে ওঠে। এবং যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে 1995 বা 1990-এর দশক থেকে প্রায় 2000 দশক অব্দি, এই প্রায় 20 বছরে যখন বিভিন্ন জন বিভিন্ন সময় প্রত্যেক বছর যারা বিভিন্ন সময় নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই পেয়েছেন তাদের এই অর্গানোমেটালিক কেমিস্ট্রির ফিল্ডে অবদানের জন্য। সো ফলত এটা একটা আমাদের স্পেশাল অ্যাটেনশন কেড়ে নেয় এই সময়টা, এবং সেই জন্যে অর্গানোমেটালিক কেমিস্ট্রি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হয়ে ওঠে আমাদের কাছে। তো এরপর আমরা তাহলে দেখে নিই যে এই অর্গানোমেটালিক কেমিস্ট্রি কিছু ডেফিনেশন যেগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগে। যেমন অলরেডি আমরা যখন এই ফেরোসিনের স্ট্রাকচারটা দেখলাম, যেটা উইলকিনসন প্রেডিক্ট করেছিলেন, সেখানে আমরা বললাম যে সাইক্লোপেন্টাডাইনাইলের 5টা কার্বন অ্যাটমই অ্যাট এ টাইম কিন্তু আয়রনকে কোঅর্ডিনেট করে রয়েছে। সো এই ধরনের বন্ডিং প্যাটার্ন আগে যেহেতু দেখা যায়নি, তো এই ধরনের বন্ডিংগুলোকে বোঝানোর জন্য একটা নতুন টার্মিনোলজি এখানে অ্যাপিয়ার করলো অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে, হুইচ ইজ কল্ড হ্যাপটিসিটি। সো হোয়াট ইজ হ্যাপটিসিটি? যেখানে আমি আবার ওই আইইউপিএসসি গোল্ড বুকের যে ডেফিনেশন সেটা একটু তুলে দিই। আচ্ছা, এই হ্যাপটিসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি বাই দ্য সিম্বল এটা। ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান
affix giving a topological indication of the bonding between a pi electron ligand and the central atom in a coordination entity. তার মানে আমরা যেটা বলতে পারি যে একটা পাই ইলেকট্রন কন্টেনিং লিগেন্ডের যতগুলো কার্বন অ্যাটম সাইমালটেনিয়াসলি কোনো একটা মেটালের সঙ্গে বন্ডেড, সেই সংখ্যাটাকে আমরা বলছি ওই লিগ্যান্ডের হ্যাপটিসিটি। তার মানে এই ফেরোসিন কমপ্লেক্সটার ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এখানে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন এই লিগ্যান্ডটার 5টা কার্বন, যেহেতু এর পাই ইলেকট্রন ডেন্সিটি দিয়ে আয়রনকে কোঅর্ডিনেট করে রয়েছে, সো এর 5টা কার্বন সাইমালটেনিয়াসলি বাইন্ড করে রয়েছে আয়রনকে। সো ফলত যেহেতু সাইক্লোপেন্টাডাইনাইলের 5টা কার্বন সাইমালটেনিয়াসলি আয়রনকে বাইন্ড করেছে, সো এইখানে সাইক্লোপেন্টাডাইনাইল একে আমরা বলতে পারি এটা 5 বা পেন্টাহ্যাপ্টো। আবার বিস বেঞ্জিন ক্রোমিয়াম, এখানে দুটো বেঞ্জিন রিং, সেটা কোঅর্ডিনেট করে রয়েছে একটা ক্রোমিয়াম। সো তাহলে এখানে যেহেতু বেঞ্জিন রিংয়ের পাই ইলেকট্রন ডেন্সিটি দিয়ে ক্রোমিয়ামকে কোঅর্ডিনেট করেছে, তার মানে বেঞ্জিন রিংয়ের 6টা কার্বন অ্যাটমই সাইমালটেনিয়াসলি অ্যাটাচড টু ক্রোমিয়াম। সো তার ফলে এখানে আমরা এই বেঞ্জিন রিংটাকে বলতে পারি এটা 6 বা হেক্সাহ্যাপ্টো। সিমিলারলি এটাও আমরা দেখতে পারি যে ধরা যাক একটা বিউটাডাইন, যদি এমন হয় যে এটা দুটো পাই ইলেকট্রন ডেন্সিটি দিয়েই কোনো একটা মেটালকে কোঅর্ডিনেট করেছে, তাহলে সেখানে এই ধরনের সাইক্লোবিউটাডাইন সেটা অ্যাক্ট করবে অ্যাজ এটা 4, যেহেতু 4টে কার্বন অ্যাটম সাইমালটেনিয়াসলি অ্যাটাচ। আবার এরকম হতেই পারে যে কোনো একটা কমপ্লেক্সের ক্ষেত্রে এই সাইক্লোবিউটাডাইনাইনে কেবলমাত্র একটা পাই ইলেকট্রন ডেন্সিটি কোনো একটা মেটালকে কোঅর্ডিনেট করেছে, সো সেক্ষেত্রে কিন্তু দ্যাট বিহেভস অ্যাজ এটা 2। সো সবসময় যে সবকটা তার যতগুলো পাই ইলেকট্রন সবকটাই যে সে কোঅর্ডিনেশনে ইউজ করবে তা নাও হতে পারে, তো ফলত সেক্ষেত্রে ভ্যারিয়েশন। সো আমরা এই ধরনের মনোহপ্ট লিগ্যান্ড দিয়ে উদাহরণ দেখার সময় আমরা 3টে টার্মিনোলজির পার্থক্য একটু বুঝে নেব। ওয়ান ইজ হ্যাপটিসিটি, সেকেন্ড ইজ metal coordination, and third is coordination number. Metal coordination na metal connectivity. One is hapticity, second one is metal connectivity, and third is coordination number. তাহলে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের এই ডিফারেন্সটা একটু ক্লিয়ার হয়ে যাবে। Let us take an example of Al2 6। এখানে একটা জিনিস একটুখানি ক্লিয়ার করে নেওয়া ভালো আছে, সেটা পরে বলছি। যদি স্ট্রাকচারটা দেখি তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দুটো অ্যালুমিনিয়াম, প্রত্যেকের সঙ্গে দুটো করে মিথাইল গ্রুপ আছে, আর দুটো করে CH3 গ্রুপ ব্রিজ করে আছে, যেরকম আমরা B2H6 এর ক্ষেত্রে দেখছি।
এখানে তাহলে আমি যদি তিনটে টার্মিনোলজি একটুখানি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এরকম যে দিস ইজ আ লিগ্যান্ড। তাহলে এই যে কার্বন, এই কার্বন, এটা যদি আমরা স্টার দিই, তাহলে এই কার্বনের কোঅর্ডিনেশন নাম্বার সেটা কিন্তু 5। তার কারণ এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে এবং 2টো অ্যালুমিনিয়াম অ্যাটাচড কন্ডিশন আছে। যদি এই কার্বন এর যদি মেটাল কানেক্টিভিটি বোঝাই, দ্যাট ইজ 2। তার কারণ এই কার্বনের সঙ্গে 2টো মেটাল কানেক্টেড। কিন্তু আমরা যদি এই CH3 অ্যাজ এ হোল, এটাকে যদি আমরা লিগ্যান্ড হিসেবে ধরি, তাহলে এই CH3 লিগ্যান্ড এর যদি আমরা হ্যাপটিসিটি কনসিডার করি, দেন দ্যাট ইজ মোনোহ্যাপ্টো, এটা 1। তার কারণ এখানে একটাই মাত্র কার্বন রয়েছে, যেটা লিগ্যান্ডের একটাই মাত্র কার্বন রয়েছে যেটা মেটালের সঙ্গে অ্যাটাচড। সো দিস ইজ মোনোহ্যাপ্টো। এখানে একটা জিনিস একটু কনফিউশন হতে পারে। আমরা ক্লাসিক্যালি যখন IUPAC গোল্ড বুক অনুযায়ী আমরা যখন হ্যাপটিসিটিকে ডিফাইন করেছি, তখন আমরা বলেছি যে পাই ইলেকট্রন লিগ্যান্ড হতে হবে। যদিও CH3 পাই ইলেকট্রন লিগ্যান্ড নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লুজলি বইতে, বিভিন্ন বইতে দেখতে পাই যে এই ধরনের লিগ্যান্ডগুলোকেও এটা 1 লিগ্যান্ড হিসেবে কনসিডার করা হয়, যদিও এগুলো পাই ইলেকট্রন লিগ্যান্ড নয়। তবে IUPAC গোল্ড বুক অনুযায়ী স্ট্রিক্টলি যদি আমাদের সেটা ফলো করে চলতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাই ইলেকট্রন লিগ্যান্ড হলে তবেই আমরা সেক্ষেত্রে হ্যাপটিসিটি টার্মটা উল্লেখ করতে পারবো। বাট স্টিল আমরা যদি সেটাকে একটু লুজলি ধরি, তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্সটা দেখতে পাবো। এবং অ্যাকচুয়ালি এখান এই উদাহরণটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা ক্লিয়ারলি the difference between the hapticity, the metal connectivity and the coordination number, এটার ডিফারেন্সটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারব। এরপর আমরা দেখে নিই বিভিন্ন টাইপের লিগ্যান্ড এবং তাদের কিছু জেনারেল রুট অফ প্রিপারেশন, বিভিন্ন হ্যাপটিসিটি কমপ্লেক্স প্রিপারেশন। সো ফার্স্ট ওয়ান ইজ মোনোহ্যাপ্টো। Monohapto ligand generally includes carbon monoxide ligand, cyanide ligand. এবং কার্বন মনোক্সাইড অ্যাকচুয়ালি ফর্মস এ লার্জ ক্লাস অফ অর্গানোক্লিক কম্পাউন্ডস। সো এই কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার বন্ডিং, এটা আমরা পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব। ফলত সেটা নিয়ে আমরা ইন ডিটেলস একটু আলোচনা করব, তাদের বন্ডিং প্যাটার্ন, কীভাবে তারা বন্ডিং পার্টিসিপেট করছে সেই জিনিসগুলো। এছাড়া রয়েছে অ্যালকিল, যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই আমরা যদিও IUPAC গোল্ড বুক অনুযায়ী পাই ইলেকট্রন ছাড়া বা এই মোনোহ্যাপ্টো বা ডাইহ্যাপ্টো মানে হ্যাপটিসিটি কথা উল্লেখ করতে পারি না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লুজলি সেটাকে ইউজ করি। সো এই ধরনের মোনোহ্যাপ্টো লিগ্যান্ডের মধ্যে রয়েছে অ্যালকিল গ্রুপ অফ লাইগ্যান্ড, অ্যারিল গ্রুপ অফ লাইগ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসাইল গ্রুপ অফ লাইগ্যান্ড, এটসেট্রা। প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই এই ধরনের মোনোহ্যাপ্টো কমপ্লেক্সের ক্ষেত্রে, একটা হচ্ছে থ্রু হাইড্রোমেটালেশন। এখানে কিরকম ধরনের রিয়াকশন হয় না, এই ধরনের একটা LNMH এর সঙ্গে একটা অ্যালকিন গ্রুপের রিয়াকশন, সেখান থেকে যেটা তৈরি হয় একটা মেটাল, তার সঙ্গে N সংখ্যক অন্য লিগ্যান্ড রয়েছে, আর একটা এই ধরনের মোনোহ্যাপ্টো লিগ্যান্ড রয়েছে। এর উল্টো রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা হাইড্রোজেন এলিমিনেশন, যেখানে এটা রিভার্স রিয়াকশন। সো দিস ইজ বিটা হাইড্রোজেন এলিমিনেশন, আর এটা হচ্ছে হাইড্রোমেটালেশন।
সো এইভাবে জেনারেলি এই ধরনের মনোহ্যাপ্টো কমপ্লেক্সগুলো তৈরি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট রিয়াকশন between the metal and the carbon monoxide, যেমন নিকেল প্লাস 4CO, সেখান থেকে ফর্মেশন অফ নিকেল tetracarbonate at around 30 degree centigrade and 1 atmosphere. এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি আমরা জানি মন্ড প্রসেস, এবং তোমরা হয়তো জানো যে এইভাবে এই নিকেল টেট্রাকার্বনেট এইটার ফরমেশনের মাধ্যমে নিকেল মেটালকে পিউরিফাই করা হয় ইন্ডাস্ট্রিয়ালি। সেক্ষেত্রে প্রথমে নিকেল এক্সট্রাক্টেড নিকেল সেটা ইম্পিউরিটির সঙ্গে যখন মিশে থাকে তার সঙ্গে কার্বন মনোক্সাইডের রিয়াকশন ঘটিয়ে নিকেল টেট্রাকার্বনেট তৈরি করা হয়, হুইচ ইজ ভোলাটাইল ইন নেচার। সেই ভোলাটাইল নিকেল কার্বন টেট্রাকার্বনেটকে অন্য একটা চেম্বারে সেটাকে অ্যাকুমুলেট করা হয়, যেহেতু ভোলাটাইল বলে ইজিলি হিট করলেই সেটা ভোলাটাইল হয়ে বেরিয়ে আসে। তারপরে সেই নিকেল টেট্রাকার্বনেটকে হায়ার টেম্পারেচারে হিট করলে সেটা ভেঙে গিয়ে আবার নিকেলটা রিজেনারেট করে, এবং ফলত দ্যাট ইজ ফ্রি ফ্রম ইম্পিউরিটি। সো এইরকমভাবে ডাইরেক্ট কার্বনাইলেশনের ফলে এইরকমভাবে আমরা কার্বন মনোক্সাইড কমপ্লেক্স তৈরি করতে পারি, যেখানে কার্বন মনোক্সাইড বিহেভ অ্যাজ এটা 1 বা মনোহ্যাপ্টো। দিস ইজ 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 অ্যাটমসফিয়ার, তৈরি হচ্ছে FeCO5। কোনো কোনো ক্ষেত্রে রিডাকটিভ এলিমিনেশনের ফলে তৈরি করা হয়, যেমন OSO4 প্লাস 9CO, 250 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 350 অ্যাটমসফিয়ার প্রেসারে। OSCO5 and 4CO2. এখানে আমরা কেন এটাকে রিডাকটিভ এলিমিনেশন বলছি তার কারণ একটু খেয়াল করে দেখো যে ইনিশিয়ালি আমরা যেটা নিয়ে স্টার্ট করেছিলাম অসমিয়াম টেট্রা অক্সো, সেখানে অসমিয়াম ছিল ইন +8 অক্সিডেশন স্টেট, whereas অসমিয়াম পেন্টাকার্বনিল সেখানে অসমিয়াম কিন্তু ইন 0 ভ্যালেন্ট স্টেট। সো ফলত এখানে কিন্তু অ্যাকচুয়ালি রিডাকশন হয়েছে, অসমিয়াম কমেছে, ফলত এটাকে আমরা বলছি রিডাকটিভ এলিমিনেশন প্রসেস। আর এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই থ্রু ফ্লাশ ফটোলিসিস, আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের সিনথেসিস এটা আমাদের সিলেবাসে রয়েছে, ফলত এটা আমাদের একটু জানতে হবে। ফ্লাশ ফটোলিসিসের মাধ্যমে আমরা এই ধরনের মনোহ্যাপ্টো কমপ্লেক্স তৈরি করতে পারি, যেখানে আমরা দেখতে পাই 2FeCO5, সেখান থেকে আমরা যদি তার উপর H দিই তাহলে Fe2CO9 তৈরি। সো এইভাবে আমরা মনোহ্যাপ্টো কমপ্লেক্সগুলো তৈরি করতে পারি। ডাইহ্যাপ্টো, এরপরে আমরা চলে আসি ডাইহ্যাপ্টো কমপ্লেক্স, মনোহ্যাপ্টো থেকে ডাইহ্যাপ্টো। এই ডাইহ্যাপ্টো কমপ্লেক্সের মধ্যে আমরা সেখানে যেটা দেখতে পাই যে লিগ্যান্ডগুলো এই ডাইহ্যাপ্টো কমপ্লেক্স তৈরি করতে হেল্প করে সেগুলো হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এটসেট্রা, এবং এর সবচেয়ে আমাদের পপুলার এক্সাম্পল দ্যাট ইজ আমরা একটু আগে যেটা দেখেছি জাইসেস সল্ট, which is actually K2TCl3 C2H4। এখানে আমরা যেটা দেখতে পাই যে একটা স্কোয়ার প্লেন, তার মাঝখানে রয়েছে প্ল্যাটিনাম, 3টে কোঅর্ডিনেশন স্যাটিসফাই করছে ক্লোরিন, 4th কোঅর্ডিনেশন সাইটে একটা ইথিলিন ময়েটি রয়েছে, এবং ইথিলিন ময়েটিটা তার পাই ইলেকট্রন ডেন্সিটি দিয়ে প্ল্যাটিনামকে কোঅর্ডিনেট করেছে। ফলত এখানে সাইমালটেনিয়াস, যেহেতু পাই ইলেকট্রন ডেন্সিটি ফরমেশনে দুটো কার্বন অ্যাটমেরই রোল রয়েছে, সো আমরা বলতে পারি দুটো কার্বন অ্যাটম দিয়ে সাইমালটেনিয়াসলি সেটা প্ল্যাটিনামকে বাইন্ড করেছে, দ্যাট ইজ ওয়াই
it acts as a dihapto ligand. এরপরে চলে আসি ট্রাইহ্যাপ্টো। ট্রাইহ্যাপ্টো জেনারেলি পাই অ্যালাইল কমপ্লেক্সগুলো ট্রাইহ্যাপ্টো লিগ্যান্ড তৈরি করতে হেল্প করে। যেমন এর মধ্যে রয়েছে যেটা Ni-Br2 প্লাস 2C3H5 MgBr, সেখান থেকে 2MgBr2 তৈরি হচ্ছে, প্লাস Ni এটা 3C3H5 যেখানে নিকেলের বদলে প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম কমপ্লেক্স আমরা এইভাবে তৈরি করতে পারি। এখানে আমরা যেটা দেখতে পাই যে C3H5 গ্রুপটা এটা তার পাই ইলেকট্রন ডেন্সিটি দিয়ে নিকেলকে কোঅর্ডিনেট করে আছে, এবং এখানেও আবার যেটা হতে পারে এটা কিন্তু দুভাবে আমরা এটা দুটো আইসোমার এখানে পাবো। একটা হচ্ছে এইরকম টাইপ সিস, একটা হচ্ছে ট্রান্স। সো এই ধরনের কমপ্লেক্স ট্রাইহ্যাপ্টোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়াও আরও বেশ কিছু এক্সাম্পল আছে যেখানে ট্রাইহ্যাপ্টো লিগ্যান্ডের এই ধরনের উদাহরণ দেখতে পাওয়া যায়। টেট্রাহ্যাপ্টোর ক্ষেত্রে এরপর চলে আসি আমরা টেট্রাহ্যাপ্টো। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই দ্যাট ইজ সাইক্লোবিউটাডাইন। জেনারেলি এরা টেট্রাহ্যাপ্টো লিগ্যান্ড হিসেবে অ্যাক্ট করে। একটা রিয়াকশন দিয়ে এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা। এইরকম ধরনের একটা লিগ্যান্ড, এর সঙ্গে যখন আমরা নিকেল টেট্রা কার্বনিলকে রিয়াক্ট করাচ্ছি তখন সেখানে যেটা তৈরি হচ্ছে এখানে একটু খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে এই ক্লোরিনটা অন্য আর একটা নিকেলকে ব্রিজ করে আছে, আবার এই নিকেলের সঙ্গে পাশের একটা মলিকুলে ক্লোরিন এসে ব্রিজ করেছে, সেই জন্য এখানে এই ধরনের দুটো বন্ড দেখানো হয়েছে। আর এই নিকেল এর সঙ্গে একটা সাইক্লোবিউটাডাইন তার যে দুটো পাই বন্ড দুটো দিয়েই কোঅর্ডিনেট করেছে, ফলত এটু ল্যাক্টাজে টেট্রাহ্যাপ্টো লিগ্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি টেট্রাহ্যাপ্টো লিগ্যান্ড হিসেবে সাইক্লোবিউটাডাইনটা অ্যাক্ট করছে। এখান থেকে আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে পেন্টাহ্যাপ্টো। সেটা আমরা উদাহরণ অলরেডি দেখেছি, যেটা আমরা দেখছি সাইক্লোপেন্টাডাইনাইল, সাইক্লোপেন্টাডাইন, that is the formation of ফেরোসিন। ফেরোসিনের প্রিপারেশন এবং বন্ডিং আমরা পরে ডিটেলসে পড়বো, সেই জন্য আমরা এখানে আর আলাদা করে সেটা উল্লেখ করছি না। এছাড়া আমরা যেটা দেখতে পাই হেক্সাহ্যাপ্টো, এটারও উদাহরণ অলরেডি আমরা দেখে ফেলেছি, দ্যাট ইজ
ডাইবেনজিন ক্রোমিয়াম, যেখানে বেনজিন একটা যে লিগ্যান্ড এবং ডাইবেনজিন ক্রোমিয়ামে সেখানে হচ্ছে বেনজিন হচ্ছে হেক্সাহ্যাপ্টো। আর এরপরে আমরা যেটা দেখতে পাই হেপ্টাহ্যাপ্টো, সেখানে সাইক্লোহেপ্টাট্রাইনাইল লিগ্যান্ড রিজিনাইলে কোঅর্ডিনেট করে এবং এই ধরনের আর কি আমরা দেখতে পাই। তখন সেখানে যেটা ঘটে এই ধরনের একটা রিয়াকশন হয়, যেখানে কিন্তু এটা 7 টাইপের কোঅর্ডিনেশন আমরা দেখতে পাই। সো দিজ আর ডিফারেন্ট। এছাড়া অক্টাহ্যাপ্টো হতে পারে, সাইক্লোঅক্টাটেট্রাইন, সেখানে আমরা অক্টাহ্যাপ্টো উদাহরণ দেখতে পাই। সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হেপ্টিসিটি। সো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানোমেটালিক কম্পাউন্ডস অন দ্য বেসিস অফ বন্ড টাইপ এবং দ্য কনসেপ্ট অফ হেপ্টিসিটি অফ অর্গানিক লাইগ্যান্ডস। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা অর্গানোমেটালিক কেমিস্ট্রির সিম্পল ইন্ট্রোডাকশন। এরপরে আমরা যেটা যাব, দ্যাট ইজ দ্য স্টেবিলিটি অফ অর্গানোমেটালিক কম্পাউন্ডস অন দ্য বেসিস অফ 18 ইলেকট্রন অ্যান্ড 16 ইলেকট্রন রুল। তবে সেটা করতে গেলে আমাদের কিন্তু একটু পুরনো জায়গাগুলো একটু রিক্যাপিচুলেশন আমাদের দরকার হবে। স্পেসিফিক্যালি দ্য এমও ফরমেশন or emo picture for the octahedral metal complexes and square planar metal complexes, এটা তোমরা সিএফটি পোর্শনে পড়েছো বা দেখেছো। তো সেইটা একটুখানি যদি দেখে রাখো তাহলে আমার এই অংশটা বোঝাতে সুবিধা হবে। সো আমরা পরের দিন সেই জায়গা থেকে স্টার্ট করবো, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ 18 ইলেকট্রন and 16 ইলেকট্রন, ওয়াই দোজ আর স্টেবল, কেন আমরা 18 ইলেকট্রন স্টেবিলিটি দেখতে পাই একটা কমপ্লেক্সের ক্ষেত্রে, এবং সেই 18 ইলেকট্রন অ্যাপ্লাই করে মেটাল কার্বনিল, নাইট্রোসিল এবং সায়ানাইড কমপ্লেক্স এবং তাদের স্ট্রাকচার, এই ধরনের মনোনিউক্লিয়ার, বাইনিউক্লিয়ার, কার্বনিল কমপ্লেক্স এবং অবভিয়াসলি কার্বনিল তার যে স্ট্রাকচার, তার যে বন্ডিং প্যাটার্ন, কীভাবে সে বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করছে, তো সেই জায়গাগুলো আমরা একটুখানি পরের দিন দেখব। তো একটুখানি পুরোনো পড়াগুলো একটু দেখে রেখো, যেটা ইজ অক্টাহেড্রাল মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে তার এমো ডায়াগ্রামটা কিরম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পোর্শনটা বুঝতে একটু সুবিধে হবে। সো পরের দিন আমরা সেই জায়গা থেকে স্টার্ট করব। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা অর্গানোমেটালিক্সটা আরেকটু এগিয়ে নিয়ে যাব। আর যেটা বলা হয় সেটা হচ্ছে রেফারেন্স কোথা থেকে পড়ব। অর্গানোমেটালিক্স পড়ার জন্য এখানে যে রেফারেন্সগুলো দেখতে পাচ্ছ, যে কোনো রেফারেন্সটাই তোমরা কনসাল্ট করতে পারো। আমি আজকে যে অংশটা পড়ালাম, প্রথম অংশটা, এটা আমি মেনলি পড়িয়েছি হচ্ছে গ্রিনুড আনসার যে বইটা, সেটা থেকে। এরপরে এছাড়াও আমাদের যে বইগুলো একটুখানি দরকার হবে সেটা হচ্ছে হুইয়ের বইটা, বা মিস্টার টারের বই, বা জলির বই। জলির বইতে কিছু কিছু জায়গা খুব ভালোভাবে ডিসকাস করা আছে, স্পেসিফিক্যালি 18 ইলেকট্রন রুলের পোর্শনগুলো, এই বইটা।
বা একটু এছাড়াও যে অন্য রেফারেন্স বইগুলো যেমন ডিডিএ রস্ট্রাকের যে অর্গানিক কেমিস্ট্রি বই বা গ্যাপট্রিক যে অর্গানিক কেমিস্ট্রি বই, সেগুলো যদি একটু দেখতে পারো তাহলে সেক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিটা বুঝতে একটু সুবিধা হবে। তো সেগুলো যদি তোমাদের কাছে অ্যাভেলেবল হয় তাহলে সেই বইগুলো তোমরা দেখতে পারো। আদারওয়াইজ আমাদের যে বইয়ের বই বা মিস্টার টারের বই সেগুলো দেখতে পারো। এগুলো পড়লেই আশা করা যায় অর্গানিক কেমিস্ট্রি পোর্শনটা মোটামুটি আমরা কভার করতে পারবো। সো আজকে এইটুকুনি, পরের দিন আমরা আবার পরের অংশটা দেখব।